সো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমি একটা কথা বলতে চাই যে আজকের ক্লাসটা একদম বেসিক। আমাদের রেসপন্স আমি যেগুলো দেখেছি ওখানে 120 জনের কথা বললাম, তো সেখানে প্রায় 10%, অ্যারাউন্ড 10% তাদের রেসপন্স ছিল যে হচ্ছে তারা আইএলটিএস সম্পর্কে জানে অথবা এক্সাম দিয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আজকের ক্লাস তাদের জন্য খুব বেশি মানে ইম্পর্টেন্ট না, যারা পরীক্ষা দিয়েছে বা যারা মনে করে তারা অনেক যথেষ্ট ভালো জানে। কিন্তু যারা জানতে আগ্রহী তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। তো তুমি যদি দিয়ে থাকো তাহলেও ক্লাস শেষ পর্যন্ত করার অনুরোধ করছি, হয়তো নতুন কিছু জানতে পারো অথবা তোমার যে আগের ধারণা সেটা আর একটু স্ট্রং হয়, পাকাপোক্ত হয় আর কি। সো আমরা শুরু করতে চলেছি। আমাদের ক্লাস হচ্ছে অল অ্যাবাউট আইএলটিএস। সো আইএলটিএস একটা এক্সামের নাম, তোমরা নিশ্চয়ই জানো। এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে এরকম যে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো সেটা আমরা স্লাইডের শুরুতে দিয়ে রাখছি। সো আমরা একটু প্রথম থেকে জানার চেষ্টা করি যে আসলে এটা কি, কেমন, কিভাবে কি হয় এইসব। সো আমরা বলছি যে তোমার আইএলটিএস হচ্ছে একটা তোমার ইংলিশ এক্সাম। হ্যাঁ, বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে তোমার পড়াশোনার জন্য অথবা কাজ করতে যাওয়ার জন্য এইটা রিকোয়ারমেন্ট থাকে। বলতে পারো যে কাজ করতে যাওয়ার জন্য বলা যায় ভিসা রিকোয়ারমেন্ট থাকে, এবং পড়াশোনার জন্য অনেক সময় অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট, ভিসা রিকোয়ারমেন্ট দুটাই থাকে। সো এটা হচ্ছে তোমার ইংলিশের নলেজ কেমন অ্যাজ অ্যান সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, দ্বিতীয় ভাষা হিসেবে তোমার ইংলিশের দখল কেমন সেটা যাচাই করা হয়। এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড বলা যায়, এখানে যদিও কয়েকটা কান্ট্রির কথা উল্লেখ করা হয়েছে, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএসএ, কানাডা, তবে আমি বলতে পারি আমার রিসেন্ট এক্সপিরিয়েন্স থেকে যে ইভেন ইন মালয়েশিয়া, সৌদি আরব, এগুলোতেও এখন তোমার বিশেষভাবে পড়াশোনার জন্য যেতে হলে তোমাকে আইএলটিএস এর একটা মিনিমাম স্কোর নিয়ে যেতে হয়। এরপরে আমরা বলতে চলেছি যে আসলে আইএলটিএস এ আমাদের কি কি টেস্ট করা হয়, যাচাই করা হয় কি, ঠিক আছে? তো আমরা বলছি যে তোমার এই এক্সামটা মেইনলি তোমার 4টে অ্যাবিলিটি যাচাই করে: লিসেনিং, রিডিং, স্পিকিং অ্যান্ড রাইটিং। আমরা এটাকে তোমার অনেক সময় এভাবে বলি মনে রাখার জন্য। সো এটা আমার কাছে ইজিয়ার লাগছে, তো ইউ ক্যান রিমেম্বার ইট লাইক মি। এটাকে আমরা অনেক সময় বলি WRLS। সেক্ষেত্রে তোমার হচ্ছে রাইটিং, রিডিং, লিসেনিং, স্পিকিং এরকম আসে সিকোয়েন্সটা, হোয়াট এভার। তাহলে বেসিক্যালি তোমার ইংলিশ বলার ক্ষমতা, পড়তে পারার ক্ষমতা, শোনার ক্ষমতা এবং আর লেখার ক্ষমতা, এই 4টা জিনিস এখানে যাচাই করা হয় এই এক্সামে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মোটামুটি একটা কন্টেন্ট আইএলটিএস এর। এরপর আমরা মানে তোমার এই যে এক্সামের সম্বন্ধে একটু আমরা পরবর্তীতে আরো ডিটেলস জানবো আজকের ক্লাসে। তবে আমরা বলছি যে আইএলটিএস ইউজুয়ালি তোমার হচ্ছে 2টা কোম্পানি অর্গানাইজড করে। একটা হচ্ছে আইডিপি অস্ট্রেলিয়া, আইডিপি এডুকেশন অস্ট্রেলিয়া। এটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট। হ্যাঁ, মানে এই 2টা মিলাই একটা প্রতিষ্ঠান বেসিক্যালি। এই যে এগুলো হচ্ছে লোগো, আইডিপি এবং তোমার ব্রিটিশ কাউন্সিল কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ। সো আমি যদি তোমাকে আরো একটু ক্লিয়ার করে বলি, বেসিক্যালি তোমার হচ্ছে যে এই যে ফার্স্ট যে ক্রাইটেরিয়া, এটা এটা হচ্ছে যে তোমার অস্ট্রেলিয়ান বেস একটা
এক্সাম সিস্টেম আইএলস এর, আর এটা হচ্ছে বেসিক্যালি ইউকে বেসড একটা এক্সাম সিস্টেম, মানে গ্রেট ব্রিটেন আর কি। হ্যাঁ, সো যদি তুমি বলো যে ইন টার্মস অফ প্রেফারেন্স যে কোনটা ভালো বা কোনটা, তো অধিকাংশই ব্রিটিশ কাউন্সিলকে প্রেফার করে, যেহেতু আসলে ব্রিটিশ কাউন্সিল হচ্ছে ইউকে বেস, ইংল্যান্ডের বেস, এবং তাদের যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড এটা আইডিপির চাইতে ইন টার্মস অফ অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ বেটার। তবে এটা এমন না যে তুমি ব্রিটিশ কাউন্সিল আইএস দিলে তোমার এই রেজাল্টটাকে আইডিপি রেজাল্টের চাইতে একটু সুপিরিয়র ভাবে কনসিডার করা হবে, এরকম কোনো ব্যাপার নাই। ঠিক আছে, তার মানে এই সেন্সে দুইটাই সমান। কিন্তু আমি যেটা বললাম ইন টার্মস অফ অ্যারেঞ্জমেন্ট, সচরাচর ব্রিটিশ কাউন্সিলের এক্সাম সেন্টার গুলো একটু ভালো হয়, তাদের অ্যারেঞ্জমেন্ট গুলো একটু ভালো হয়, কারণ ওরা অনেক কিছু মেনটেন করে। ব্রিটিশ কাউন্সিলকে আমরা বলতে পারি যে অনেক খুঁতখুঁতে মেন্টালিটি আছে তাদের, এই সেই না হলে অনেক ব্যাপার না হলে ওরা এক্সাম দেওয়াই না। আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমি এক্সাম দিয়েছিলাম তোমার জুনে, অথচ ওই সময় ওরা আমাদেরকে আলাদাভাবে মেসেজ দিয়ে দিয়েছিল যে তোমার হচ্ছে রুম টেম্পারেচার থাকবে 20 ডিগ্রির কাছাকাছি, তো যদি কারো প্রয়োজন মনে করে যেন কেউ গরম কাপড় নিয়ে যায়, এবং অনেকেই নিয়ে গেছিল। সো ওরা এটা মেনটেন করতে চায় যে আসলে সবার যেন একটা, যারা কোল্ড বা ইয়ে, মানে তাদের যে ইনভায়রনমেন্ট যেটা সারা পৃথিবীতে সবাই একই রকম রাখতে চায় আর কি, এটা একটা মেন্টালিটি আছে। তো এটা মনে করে একটা চরম কি বলে খুঁতখুঁতে মানসিকতার একটা ব্যাপার, এটা কিন্তু সবাই করে না। যে তাদের ব্যাপারটা এরকম, চিন্তাটা এর পিছনে যে অল ওভার দ্য ওয়ার্ল্ড সব জায়গায় আমরা একই টেম্পারেচারে এক্সাম নেব। সো এটা বলতে পারো টু মাস, কিন্তু এটাও করে তারা। ঠিক আছে, সো আমি বলবো যে ইন টার্মস অফ অ্যারেঞ্জমেন্ট তারা সুপিরিয়র যে ব্রিটিশ কাউন্সিল আর কি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের তাহলে আইএলস বেসিক্যালি কয় প্রকার? তাহলে যেহেতু আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে আইএলস দিতে হয় দুইটা প্রয়োজনে, একটা হচ্ছে যে তোমার কাজ করতে যাওয়ার জন্য, সেক্ষেত্রে ভিসা রিকোয়ারমেন্ট থাকে আইএলস, সেটাকে আমরা বলছি হচ্ছে আইএলস জেনারেল ট্রেনিং, এই অংশটা। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা তেমন বেশি আগ্রহী না, কারণ আমরা তো সবাই আসলে জানতে চাই একাডেমিক্স এর ব্যাপারটা, যেহেতু আমরা সবাই আসলে তোমার পড়াশোনার জন্যই বাইরে যেতে চাই, এবং ফিউচারের চিন্তা আমরা পড়াশোনার মাধ্যমে চিন্তা করি, সেহেতু আমরা অধিকাংশ ব্যাপারই আলোচনা করবো অ্যাবাউট আইএলস তোমার হচ্ছে একাডেমিক ফাংশনটা নিয়ে। যদিও অনেক কিছুই দুইটা সেম, তবে আমরা বেশি ফোকাস করবো একাডেমিকে, যেহেতু আমরা একাডেমিক নিয়েই ইন্টারেস্টেড। তোমাদের আরেকবার ক্লিয়ার করতেছি যে জেনারেল আইএলস যেটা, সেটা হচ্ছে তাদের জন্য যারা বাইরে কাজ করতে যেতে চায় পড়াশোনা ছাড়া আর কি। ঠিক আছে, তো তাদের জন্য হচ্ছে জেনারেল ট্রেনিং যেগুলো আর কি। অনেকে মনে করো বিভিন্ন প্রফেশনাল হিসাবে যায়, লাইক মনে করো শেফ, এরা বাইরের দেশে বিভিন্ন রেস্টুরেন্টে যায় এখান থেকে, তো সেক্ষেত্রে তাদের ভিসা রিকোয়ারমেন্ট থাকে জেনারেল ট্রেনিং, এটা আর কি। ওকে, এখন আসো যে আইএলস এর প্রসিডিওর নিয়ে আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করি, যে আমরা আসলে আইএলস দিতে পারি কিভাবে। সো আইএলস আসলে বাংলাদেশে অন্যান্য আরো সব কান্ট্রির মতো এখন দুইভাবেই দেওয়া যায়। একটা হলো যে তোমার অন পেপার, আর একটা হলো অন কম্পিউটার। সো আমি একটু খুলে বলার চেষ্টা করব যে আসলে এখানে ব্যাপারটা কেমন। সো এটা প্রথমত বাইরের দেশে শুরু হয়েছে, বাংলাদেশে এটা মানে খুব রিসেন্ট কম্পিউটারের যে ব্যাপারটা, এটা মনে করতে পারো যে এটার বয়স কয়েক বছর মাত্র, আর পেপার অনেক আগে থেকে দেওয়া যায়। সো আমরা এগুলা মানে আমাদের স্লাইডের পরবর্তী অংশে আরেকটু ডিটেলস আলোচনা করব। আর বলছে যে স্ট্রাকচারের ব্যাপারটা দুইটাতেই সমান সেম, মানে আমাদের যে অলরেডি বলেছি যে আমাদের WRLS, ঠিক আছে, এই চারটা অংশ আমাদেরকে টেস্ট করা হয়।
তো তোমাকে পেপারেও ওই 4টা ব্যাপারই টেস্ট করা হবে, ঠিক আছে, এবং কম্পিউটারেও 4টা ব্যাপারই টেস্ট করা হবে। এখানে কোনো পার্থক্য থাকবে না যে কম্পিউটারে কোনো একটা ব্যাপার টেস্ট করা হচ্ছে না এবং পেপারে করা হচ্ছে, বা উল্টা, এরকম কোনো ব্যাপার নেই। তবে একটা জিনিস বলতে পারি যে রাইটিং এর ব্যাপারটা পেপার, আইএলটিএস পেপারে হলে রাইটিংটা তুমি দিবা হচ্ছে পেন্সিলে, ওরা তোমাকে পেন্সিল দিবে। তুমি পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমাকে ওরা একটা ব্যাগ দিবে, মানে ছোট একটা প্যাকেট আর কি, যেমনটা আমরা ওই তোমার পেন্সিল ক্যারিয়ার হিসাবে ইউজ করি যে ধরনের, ওইখানে একটা পেন্সিল থাকবে, একটা শার্পনার থাকবে, একটা ইরেজার থাকবে, হ্যাঁ, একটা ছোট স্কেল থাকবে, এগুলো থাকবে। মানে কোনো কিছুই তোমাকে নিয়ে যেতে হবে না, তবে নিয়ে যেতে পারবা। অর্থাৎ এখানে এমন না যে নিয়ে যাওয়া যাবে না, পেন্সিল টেন্সিল নিজের পছন্দ মতো নিয়ে যাওয়া যায়, ওরা তোমাকে এটা অ্যালাউ করবে। সো এখানে অন পেপার যেটা আইএলটিএস, সেখানে এই যে রাইটিং সেকশনটা সেটা হচ্ছে কাগজে, কাগজে লিখতে হবে তোমাকে আর কি। আর কম্পিউটারাইজড যেটা আইএলটিএস সেটাতে তোমাকে এটা টাইপ করতে হবে, ঠিক আছে, সেটা তোমাকে কি করতে হবে, টাইপ করতে হবে। তাহলে এই হলো বেসিক ডিফারেন্স। বাকিগুলো মোটামুটি সেম। মোটামুটি সেম বলছে এই জন্য যে তোমার লিসেনিং এর ব্যাপার, লিসেনিং বা রিডিং, এগুলোর জন্য তো তোমার আনসার মোটামুটি অনেক সময় মানে টিক দিতে হয়, অনেক সময় লিখতে হয়। তো এগুলা কম্পিউটারেও টিক দেওয়াও যে ব্যাপার, তোমার খাতা কলমে টিক দেওয়াও সেই ব্যাপার, মানে লাইক ওএমআর টাইপের। সো এগুলা এমন কোনো ডিফারেন্স না, তবে মেইন ডিফারেন্স হচ্ছে রাইটিং সেকশনটা। আর বোথ কেজেস তোমার লাস্ট অংশ যেটা অর্থাৎ স্পিকিং, সেটা কিন্তু ফেস টু ফেস। এখানে এমন না যে কম্পিউটার, মানে যেমনটা তোমার ইয়েতে হয়, টোফেলে হয়, টোফেলে তোমার স্পিকিং এর জন্য কিন্তু কম্পিউটারে তোমার একটা অডিও স্পিকিং দিতে হয়, ওখানে প্র্যাকটিক্যালি তোমার সামনে কেউ বসা থাকে না। কিন্তু আইএলটিএসে স্পিকিংটা হচ্ছে ফেস টু ফেস, তোমাকে একজন এক্সামিনার থাকবে এবং তার সামনে তোমার স্পিকিং অংশটা তোমাকে পার্টিসিপেট করতে হবে। সো সেটাতে কম্পিউটার এবং পেপার, এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। সো আমরা এখানে একটু ইয়ে দেখছি, মানে সামান্য একটু ইয়ে ব্যাপারটা, যে আরেকটু ডিফারেন্স আর কি, যে কম্পিউটারে যদি আইএলটিএস দাও আর কি, তাহলে সেক্ষেত্রে এই যে লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং সেকশনটা কম্পিউটারে হবে, আর স্পিকিং টেস্ট হবে ফেস টু ফেস, ঠিক আছে। এই যে স্পিকিং টেস্ট হবে ফেস টু ফেস, ঠিক আছে, একজন আইএলটিএস এক্সামিনারের সাথে। এখন কেমনে হয় কি হয় এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস বলবো। আমি আমার আজকের ক্লাস শেষে তোমাদেরকে আমার ডিটেলস প্ল্যান শেয়ার করবো ইনশাল্লাহ অ্যাবাউট দিস পার্টিকুলার কোর্স। তবে আরেকটা মজার ব্যাপার হলো যে তুমি যদি কম্পিউটারে আইএলটিএস দাও তাহলে তোমার রেজাল্ট আসবে হচ্ছে 3 থেকে 5 দিনের মধ্যে, যেটা একটু আর্লিয়ার কার তুলনায়, পেপার বেসের তুলনায়। কারণ যদি তুমি পেপার বেজে আইএলটিএস দাও সেক্ষেত্রে তোমার রেজাল্ট আসবে, সরি, সেক্ষেত্রে তোমার রেজাল্ট আসবে 13 ডেজ, মানে 13 ডেজের মধ্যে। যেমন মনে করো আমি তো প্রথমবার ইয়ে পেপারে দিয়েছি, তো আমার রেজাল্ট আসছিল সম্ভবত 10 নম্বর দিনে। তো 13 ডেজের মধ্যে, টেস্ট ডেজ 13 ডেজের মধ্যে, তবে 10 দিনে হতে পারে, কেমন, তো এরকম। তবে যদি তুমি ইয়ে দাও, কম্পিউটারে দাও, তাহলে তোমার রেজাল্ট আসবে 5 দিনের মধ্যে। কারণ আছে, এর কারণ হচ্ছে যে তোমার এইখানে তো ওএমআর শিট গুলো কালেক্ট করতে হয় এবং সেগুলো ওএমআর মেশিনে দিয়ে চেক করতে হয় যে তোমার ঠিক হইলো নাকি ভুল হইলো, এইসব ব্যাপার স্যাপার। আনসার শিট গুলো চেক করতে হয় পেপারে, কিন্তু কম্পিউটারে এটার প্রয়োজন হয় না, ওখানে অটোমেটিক সফটওয়্যার থাকে, তুমি ক্লিক করার সাথে সাথেই ওটা ঠিক অথবা ভুল সেটা ঠিক যাচাই করে নেয়। এখানে তখন টেস্ট, কম্পিউটারে তখন টেস্ট করে কেবলমাত্র 2টা পার্ট, একটা হচ্ছে রাইটিং আর একটা হচ্ছে স্পিকিং। আর তোমার পেপারে হলে 4টা জিনিসই টেস্ট করতে হয়, ঠিক আছে, এই জন্য একটু বেশি সময় লাগে, এই আর কি। আচ্ছা, তো আমি তোমাদেরকে ক্লাস শেষে কোশ্চেন করার সুযোগ দেব। তো ইন কেস ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান টেক এ নোট এখনকার জন্য। আমি আমার মতো শেষ করি, তারপর তোমাদের যাবতীয় প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অংশে যাচ্ছি হচ্ছে যে ফিজ।
সো ফর আইএলটিএস বোথ টাইপস, ঠিক আছে, অর্থাৎ কি বলে যেন, পেপার বেস কম্পিউটার বেস হোক অথবা জেনারেল টেস্ট হোক একাডেমিক টেস্ট হোক, সবকিছুর জন্যই ফিজ হচ্ছে 18,750 টাকা। হ্যাঁ, জিআরইতে যেমনটা ডলারের উপর কনভার্ট করে অনেক সময় কম বেশি হয়, আইএলটিএস এরকম না, আইএলটিএস বাংলাদেশি টাকাতেই জমা দিতে হবে, ডলারের হিসাব নিকাশ বা পাউন্ডের হিসাব নিকাশ বা ইউরোর হিসাব নিকাশ নাই। সো এটা ফিক্সড, হ্যাঁ 18,750। যদি এটা বাড়ছে 2 বছর আগে আমি দিয়েছিলাম তোমার 17,900 টাকায়, তাহলে এখন একটু বাড়ছে। এরপরে এই যে টেস্ট সেন্টার গুলো বাংলাদেশে যদি বলো, তাহলে কম্পিউটার কম্পিউটার টেস্ট, 1 মিনিট আমি একটু আমার ফেসবুকটা ক্যান্সেল করে দিই, ডিস্টার্ব করতেছে। ওকে, সো যেটা বলছিলাম যে কম্পিউটার টেস্ট যেটা, সে কম্পিউটার টেস্টটা তুমি বাংলাদেশের 3টা শহরে দিতে পারবা। 3টা শহর হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট। তার মানে চট্টগ্রামে এটা অ্যাভেলেবল আছে, যে আগ্রাবাদ যে সেন্টার ওটাতে, আর ঢাকাতে তো কয়েকটা সেন্টার আছে, আর চট্টগ্রামেও কয়েকটা সেন্টার আছে। আগ্রাবাদের ব্রিটিশ কাউন্সিল যেটা, এটা ওয়ান অফ দেম, এটা না ওয়ান অ্যান্ড অনলি না। আর যদি তুমি পেপারে দিতে চাও তাহলে এর বাইরেও অনেক জায়গায় দিতে পারো, যারা ঢাকা চট্টগ্রামে না থাকো, সিলেট, বরিশাল, খুলনা, কুমিল্লার আছে, সব জায়গায় পেপার দেওয়া যায় এগুলা এক্সাম গুলো, এবং সব জায়গার জন্য তোমার এক্সাম ফিজ হচ্ছে সেম। তো আমার যতটুকু এক্সপিরিয়েন্স এখানে আমি বলবো যে তোমার মানে রেসিডেন্স ঢাকা, চট্টগ্রাম, সিলেটে না হলেও এই জায়গাগুলোতে দেওয়া বেটার, কারণ এখানে বড় জায়গা হওয়াতেই অ্যারেঞ্জমেন্ট একটু বেটার হয়, এবং সেক্ষেত্রে ইউ উইল ফিল কমফোর্ট। আর যদি আরো ছোট জায়গাগুলোতে দেওয়া যায়, অ্যারেঞ্জমেন্টের দিক দিয়ে একটু ঘাটতি থাকে অনেক সময়। আমি বলতে চাচ্ছি, মনে করো যে ফ্যাসিলিটিস আর কি, অর্থাৎ মনে করো যে একটা সুন্দর পরিবেশ তো দরকার, স্পেশালি লিসেনিং এর জন্য তো অনেক সময় ভালো হেডফোন না হলে শোনা যায় না, সেক্ষেত্রে পারফরমেন্স খারাপ হয়ে যায়, এরকম ব্যাপার স্যাপার থাকে। তো অ্যারেঞ্জমেন্ট একদম ইম্পর্টেন্ট নয় তা না, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, এইবার আসি আমরা মোটামুটি স্ট্রাকচারের ব্যাপারে। সো এটা আমাদের সবকিছুর জন্যই সেম, আই মিন পেপার বেস হোক অথবা কম্পিউটার বেস হোক। সো আমাদের 4টা টেস্ট, 4টা প্যাটার্ন থাকে। তো আমাদের এক্সাম শুরু হবে হচ্ছে লিসেনিং দিয়ে, এবং সেক্ষেত্রে আমাদের 4টা সেকশন থাকবে। এই সেকশন গুলো কি, কোশ্চেন গুলো কি, কিভাবে আনসার করতে হয়, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাস করব। আজকে আর ওই দিকে আমি এত নজর দিই নাই। সো আমরা জেনে রাখি যে আমাদের 4টা কোশ্চেন থাকবে, 4টা সেকশন থাকবে, এবং প্রত্যেকটা সেকশনে 10টা করে মোটামুটি কোশ্চেন থাকবে, কোনোটাই কম বেশি থাকতে পারে, টোটাল 40টা হবে, সেটা সেটা ফিক্সড, এবং টাইম থাকবে 30 মিনিটস। তাহলে লিসেনিং এর জন্য 30 মিনিট সময়, টোটাল কোশ্চেন হচ্ছে 40টা। তোমার হচ্ছে রিডিং এর জন্য যদি বলো, তাহলে রিডিং এর জন্য সময়টা একটু বেশি, সেকশন থাকবে 3টা, কোশ্চেন থাকবে আগের মতোই 40টা, এবং সময় হচ্ছে 60 মিনিট। তাহলে আমরা বললাম যে এই পার্ট গুলো নিয়ে আমি পরবর্তীতে ডিটেলস বলবো, অর্থাৎ সেকশন গুলো কেমন, কোশ্চেন গুলো কেমন, সেসব নিয়ে। রাইটিং নিয়ে বললো, রাইটিং 2টা হয়, 2টা টাস্ক থাকে, অনেকটা জিআরইর মতোই। সো এখানে 2টা টাস্ক থাকে, একটা শর্ট প্যাসেজ, একটাকে লং প্যাসেজ বলা হয়। জিআরইতে মনে করো যে আর্গুমেন্ট প্যাসেজ, ইস্যু প্যাসেজ এরকম বলা হয়। সো এখানে বেসিক্যালি শর্ট এন্ড লং 2টা প্যাসেজ থাকে। তো এইখানে যে 400 ওয়ার্ডস, এটা আসলে তোমার ইয়ে না, মানে খুব সত্য কথা না। এটা নিয়ে আমরা আসলে পরবর্তীতে আবারও ডিটেলস বলবো যে ওয়ার্ড গুলো কেমন হতে হয় বা এই সেই। তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড এটা। আর স্পিকিংটা হয় হচ্ছে ফেস টু ফেস, এটার ডিউরেশন মোটামুটি 15 মিনিট ম্যাক্সিমাম। সো 10 থেকে 15, মানে এরা 11-14 লিখে রাখছে, আমি এটা একটা ওয়েবসাইট থেকে কালেক্ট করেছি এই ডায়াগ্রামটা। তো সেখানে 3টা পার্ট থাকবে, এবং এগেইন এগুলো নিয়েও আমরা ডিটেলস কথা বলবো যে কিরকম ভাবে 3টা পার্ট। না, আমি আজকে জাস্ট বেসিক আইডিয়া দিতে চাচ্ছি যে কেমন কি কি আসার বিষয়, এগুলো আর কি। ঠিক আছে, তাহলে
মোটামুটি তুমি যদি ইন টার্মস অফ ডিউরেশনের কথা চিন্তা করো তাহলে তুমি বুঝতে পারছো যে এই তিনটা হচ্ছে অ্যাট স্ট্রেস একসাথে, তার মানে 60, 60, 30, 230 মিনিটস, 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা এক্সাম অ্যাট স্ট্রেস। এক্সাম রুমে তোমার মোটামুটি 2 ঘন্টা 45 মিনিট থাকতে হয়, 15 মিনিট আগে ঢোকায়, ওরা চেক টেক করে এই সেই এরকম। আর কোনো এক্সট্রা টাইম থাকে না, ওয়াশরুমে যেতে হলেও এই টাইমের মধ্যে লাগবে, কারণ আমি নিজে গিয়েছিলাম, আমার এক্সপিরিয়েন্স আছে। সো এক্সট্রা কোনো টাইম থাকবে না, তোমারে যা করতে হবে ইমার্জেন্সি হলেও এই সময়ের মধ্যে ম্যানেজ করতে হবে আর কি, কোনো বাড়তি টাইম দেওয়া হবে না। আর স্পিকিংটা অন্য দিন হয়, স্পেশালি তোমার ইয়ের জন্য, পেপার বেজের জন্য। এটা আরেকদিন হবে এক্সাম, মানে প্রথম দিন তুমি 3টা পার্ট দিয়ে আসবা, এই 3টা 2.5 ঘন্টার এক্সাম দিয়ে আসবা। স্পিকিংটা আমার ক্ষেত্রে পরের দিন হয়েছিল, তো এটা হতে পারে যে তোমার ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে নিতে পারে, যে কোনো দিন, পরের দিন তার 2-3 দিন পরে এরকম স্পিকিংটা। আর কম্পিউটার বেজে এটা ওই দিনই দেওয়া হয় আর কি, ঠিক আছে স্পিকিংটা। তবে এগেন ফেস টু ফেস, কম্পিউটারের সাথে এটার কোনো রিলেশন নাই। আচ্ছা, এরপর হচ্ছে তোমার তুমি কি করবা, এই যে টেস্ট শিডিউল বা টাইমিং যেগুলা, সেগুলোর হচ্ছে তুমি কিভাবে কি করতে পারো এরকম। সো দেখো আমি যেগুলো অলরেডি বলে ফেলছি, এখানে বলছে যে নো ব্রেকস ইন বিটুইন। এই যে 3টা অংশ, রিডিং, লিসেনিং, রাইটিং, এই 3টার মধ্যে কোনো ব্রেক থাকবে না, এটা একদম কমপ্লিট। আর এটাও আমি অলরেডি বলে ফেলছি যে 7 দিনের মধ্যে তোমার স্পিকিং টেস্ট থাকবে, ঠিক আছে, স্পিকিং টেস্ট থাকবে। তবে এখানে দেখো বলছে যে স্পিকিং টেস্ট উইল বি টেক প্লেস অন ডিফারেন্ট ডে টু আদার সেকশন অফ দ্য টেস্ট, ঠিক আছে, কিসের জন্য, অন পেপারের জন্য। পেপারের জন্য আর একটা অন্য একটা দিনে তোমার স্পিকিং টেস্ট হবে, তার মানে বলতে পারো যে তুমি পেপারে দিলে তোমার পরীক্ষা হচ্ছে 2 দিন, একদিন না, ঠিক আছে, একদিন গিয়ে শুধু তুমি স্পিকিং হচ্ছে। আরেকটা ব্যাপার, অনেক সময় স্পিকিং কিন্তু তোমার মূল এক্সামের আগেও নিতে পারে, এমন না যে অলওয়েজ সবসময় পরে হয়, আগেও হতে পারে এটা, ঠিক আছে। আগে হলে ইউজুয়ালি একদিন আগে বা 2 দিন আগে, ম্যাক্সিমাম 2 দিন আগে নিয়ে নেয় স্পিকিং, তারপরে 2 দিন পরে মেইন এক্সাম, মানে বাকি 3টা। আচ্ছা, এবং এই যে ইমেলটা তুমি 48 ঘন্টার মধ্যে পাবা, তোমার স্পিকিং এক্সামটা কখন হবে সেটা, মানে তোমার হচ্ছে 2 দিন আগে আর কি। সো সেটা যদি তোমার আগে হয় আগে, পরে হলে পরে, এবং অবশ্যই ওই সময় তোমাকে অ্যালার্ট থাকতে হবে এই ব্যাপারে, ইমেলের ব্যাপারে, যে তোমার ইমেল কখন আসতেছে এই সেই। আচ্ছা, তারপরে আমরা একটু স্কোর নিয়ে কথা বলি। সো স্কোর, আইএলটিএস এর ম্যাক্সিমাম স্কোর হচ্ছে 9, ঠিক আছে, সবগুলোর জন্য, রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং সবগুলোর জন্য, ঠিক আছে। তবে আমরা যেহেতু এখানে মানে এমসিকিউ টাইপের ব্যাপার থাকে, সেটা হচ্ছে কেবলমাত্র লিসেনিং এ এবং রিডিং এ, এই জন্য ওইটাতে কয়টা সঠিক হলে কত মার্কস পাওয়া যায় সেটা নিয়ে আমরা একটা আইডিয়া দিয়েছি। এটা ব্রিটিশ কাউন্সিলের যে মার্কিং সিস্টেম, ওখান থেকে নেওয়া, তো এটা অ্যাকিউরেট। তোমরা দেখতে পারো যে রিডিং এর জন্য 2টা টেলি, একটা হচ্ছে জেনারেল, সো এটা তোমার না দেখলেও চলবে, কারণ এটা তুমি দিচ্ছ না। তবে দেখতে পারো যে জেনারেলের জন্য রিডিং অপশনটা একটু ইজি হয়, এবং এই জন্য ওদের ব্যান্ড স্কোর বেশি করতে হলে বেশি ঠিক হতে হয়। দেখো এখানে 40টা হতে হবে, এখানে 39, 40 দুটা হলেই হবে, এইখানে 36টা হতে হবে, এখানে 34 হলেই হবে, বা 33, 32 হলেও হবে, এই 7.5। তাহলে জেনারেলের জন্য তোমার বেশি কারেক্ট হতে হবে, কারণ ওইখানে রিডিংটা একটু ইজি থাকে, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি একাডেমিক টেস্ট দিয়ে যদি 6 পাও, কথার কথা, তাহলে তুমি জেনারেল দিয়ে আশা করা যায় 7 বা 7.5 ইজিলি পাবা। কিন্তু তোমার তো জেনারেল কাজে লাগবে না, কারণ তুমি যদি একাডেমিক পারপাজে বাইরে যেতে চাও তাহলে তোমার একাডেমিকটাই দিতে হবে। তাহলে আমরা এই এই অংশটাকে ইগনোর করি। তো এইদিকে তুমি দেখতে পারো মোটামুটি পারফেক্ট স্কোর হতে হলে তোমাকে 39, 40টা কারেক্ট হতে হবে। তোমার 8.5 হলে এরকম 37, 38টা, 35, 36 হলে 8, হ্যাঁ 30, 34 হলে 7.5। তবে এতটুকু বলি যে মিনিমাম সবার টার্গেট থাকা উচিত 7 পাওয়া, মিনিমাম।
তো এই দুটো দিক, এবং এখানে বিশেষ করে রিডিং এবং লিসেনিং আরো বেশি পড়ার চেষ্টা করা উচিত, যাতে করে পরবর্তীগুলোতে মিলে যায়। আমি ওইটা একটু বলছি তোমাকে। তবে তুমি এটা পরবর্তীতে তুমি আরো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা যদি আবার তুমি মানে গুগলেও এই ডকুমেন্ট হাজারটা আছে, পেয়ে যাবা। তো আমি বাকিগুলোর ব্যাপারে একটু বলি। আমার এখানে মনে করো যে জায়গা কম, আমরা পরবর্তী স্লাইডের অংশে যাই। এখানে আমি একটু অন্য কিছু আনার আগে এই জিনিসটা একটু বলি। সো তোমার অংশ হচ্ছে চারটা, WRLS, ঠিক আছে? তো এখানে একটা ব্যাপার হচ্ছে, আইএলটিএস কিন্তু সব সময় তোমার মানে তোমার স্কোর হবে সব সময় 0.5 আকারে। মনে করো 6.5, 6 বা 7 বা 7.5 এরকম, কখনো কিন্তু 2.5 হবে না। সেটার একটা এক্সাম্পল আমি দিচ্ছি। সো মনে করো তুমি রাইটিং এ পাইছো 7, তুমি রিডিং এ পাইছো হচ্ছে আমি একটু সহজ ভাবে বলি। হ্যাঁ, তুমি রিডিং এ পাইছো মনে করো 7, লিসেনিং এ পাইছো 7, সবকিছুতে 7 পাইছো। তোমার স্পিকিং এ পাইছো মনে করো 6, কথার কথা। তাহলে চারটা যোগ করো, 3 7 21, আর হচ্ছে তোমার 6, তাহলে হচ্ছে 27। এখন এই 27 যে টোটাল পাইলা তুমি, এই 27 কে যদি 4 দিয়ে ভাগ করা হয়, ঠিক আছে, তাহলে তোমার রেজাল্ট আসবে কত? আসবে 27 ডিভাইডেড বাই 4, মানে হচ্ছে 6.75। কিন্তু এই 6.75 মার্কস কিন্তু আইএলটিএস এ নাই। তার মানে তোমার এই রেজাল্টটা শো করবে 7, ব্যান্ড স্কোর 7, ঠিক আছে? মানে আমি বলছি যে 0.5 আকারে হবে, উপরে গেলে একদম উপরেরটা নিয়ে নিবে, নিচে গেলে নিচেরটা। আমি আরেকটু বলি, লাইক মনে করো আমি এই যে এক্সাম্পল দিলাম সেগুলোকে যদি আমি একটু চেঞ্জ করে দিই, সাপোজ আমি এগুলোকে একটু চেঞ্জ করে দিই। সাপোজ তুমি চিন্তা করো যে তুমি সবগুলোতে 6.5 পাইছো, মনে করো সবগুলোতে তুমি পাইছো হচ্ছে 6.5, একটাতে পাইছো হচ্ছে তোমার 7, তাহলে এক্ষেত্রে তোমার তো তিনটা 6.5, এটা 19.5 হচ্ছে, এর সাথে যদি তুমি 7 যোগ করো 26.5 হচ্ছে। এটাকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, এটা কিন্তু তোমার অ্যাভারেজ হচ্ছে 6.625, কিন্তু এইটা হলেও তোমার স্কোর আসবে কিন্তু 7। তো এটা একটু মজা, মানে এটা বলতে পারো যে তোমাদের জন্য বেটার, আরো আমাদের জন্য বেটার আর কি এটা, ঠিক আছে? যে সব সময় আইএলটিএস এর স্কোরটা হয় হচ্ছে, এটাকে আমরা বলি সিলিং ফাংশন আর কি, উপরের অংশটা, ঠিক আছে? 6 মানে 0.5 এর উপরে গেলে উপরেরটা নিয়ে নেবে, আর 0.5 এর নিচে যতক্ষণ থাকবে ততক্ষণ 0.5 হবে এটার রাউন্ড আপ, ঠিক আছে? তো এটা হলো তোমার হচ্ছে মানে মার্কস যে ব্যাপারটা আর কি। সো এগুলো নিয়ে তোমাদের যদি আরো কোনো কনফিউশন থাকে, একদম শেষে আমাদেরকে প্রশ্ন করলে আশা করি আমি তোমাদেরকে আরো ক্লিয়ার কোনো আনসার দিতে পারবো। আমি চেষ্টা করছি আমার মতো বলে যাওয়ার। সো তুমি আসলে কোথায় আইএলটিএস এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবা? তো এটা হলো যে তোমার ব্রিটিশ কাউন্সিল, খুব ন্যাচারালি, যেহেতু দুইটা। আরেকটা হচ্ছে যে তোমার যে ieltsessential.com, এটা হচ্ছে আইডিবির ওয়েবসাইট। সো যেহেতু দুইটাতেই দেওয়া যায়, সেহেতু দুইটাতেই তুমি রেজিস্ট্রেশন করতে পারবা। এই লিঙ্ক আমি আমাদের গ্রুপে দিয়ে দিব প্রয়োজনে। সো তোমরা ওখানে, আর যদিও তুমি সার্চ করলেই জানতে পারবা, দুই জায়গায় তুমি রেজিস্ট্রেশন করতে পারবা। এরপর আসছো যে কিছু রিসোর্সের ব্যাপার। তো আইএলটিএস এর জন্য মানে খুব বেশি বিখ্যাত রিসোর্স হচ্ছে প্রিপারেশনের জন্য যে কেমব্রিজের বইগুলা, এটা মোটামুটি এখন মনে 16 পর্যন্ত আছে। তো এগুলোর পিডিএফও পাওয়া যায়, অবশ্য অনেকে ডাউনলোড করতে পারে। তো আমার কাছে এই মুহূর্তে নাই পিডিএফ, আমার কাছে অরিজিনাল বই আছে। কেউ পিডিএফ ডাউনলোড করলে আমরা দিয়ে দিও একটু, আমার জন্য আর কষ্ট করে ডাউনলোড না করতে হয়, হোয়াটএভার। সো করা যায়, হ্যাঁ, পিডিএফ পাওয়া যাবে, খুঁজলে তোমরা পাবা। সব এইগুলো হচ্ছে বেসিক একদম, মানে বাইবেল আর কি, ঠিক আছে? মানে যেটা হচ্ছে তোমার পড়তেই হবে, আইএলটিএস এর প্রিপারেশন নিতে হলে এগুলো করা একদম ফরজ বলতে পারো। তো এখানে এখানে এই এই বইগুলোর সাথে তোমার লিসেনিং এর জন্য, অডিওর জন্য সিডি দিয়ে দেয়।
এই অডিও গুলো অবশ্য ইউটিউব মানে তোমার গুগলেও পাওয়া যায় বিভিন্ন জায়গায়, মানে যেসব এক্সাম থাকে তাদের মানে প্রত্যেকটা বিশেষ করে 7 থেকে বাকি শব্দের প্রত্যেকটা বইয়ে আইএলটিএস 7, 8, 9, 10 যেগুলো এগুলা প্রত্যেকটাতে 4টা করে টেস্ট থাকে, 4টা করে প্র্যাকটিস টেস্ট। তার মানে 4 সেট করে অডিও থাকবে তোমার, এবং প্রত্যেকটা অডিওতে 4টা পার্ট থাকবে, কারণ আমরা দেখছি যে লিসেনিং এর 4টা সেকশন। এই অডিও শুনে শুনে আনসার করতে হবে, প্র্যাকটিস করতে হবে আর কি এরকম। সো এটা আমাদের জন্য ফরজ। এর বাইরে রিডিং এর জন্য তো এখানে প্যাসেজ গুলো থাকেই, কিন্তু রিডিং হ্যাবিট বিল্ড আপ করার জন্য বাংলাদেশি আমি মনে করি যে তোমার ডেইলি স্টারের এডিটোরিয়াল যে অংশটা, এটার চাইতে বেটার কোনো অপশন নাই। তুমি নর্মাল নিউজ পড়লে কিন্তু ভালো আইডিয়া হবে না তোমার, অবশ্যই তোমাকে এডিটোরিয়াল পড়তে হবে, কারণ নর্মাল নিউজে এই কি হয়েছে, কি বলে ক্রিকেট টিকেট এই সেই নিয়ে তোমার ভালো ইংলিশ আসে না এখানে। তুমি এডিটোরিয়াল অংশটা যদি পড়ো, স্ট্যান্ডার্ড ইংলিশ থাকে, ওইটা তোমার রিডিং এ অনেক সাহায্য করবে। বাইরের নিউজ পেপার অনেকগুলো আছে, আমি একটা কথা এখানে বলছি, নিউ ইয়র্ক টাইমস। যদি এখানে তোমার টাকা দিতে হয়, সাবস্ক্রিপশন করতে হয়, ফ্রি না এটা, মনে হয় মান্থলি $100 এরকম। তবে তুমি যদি মনে করো ফেসবুকে এদের পেজ গুলো লাইক করে রাখো, তাহলে কিছু কিছু নিউজ এরা শেয়ার করে, সেই নিউজ গুলো পড়লেই চলতেছে। তোমার তো আসলে টোটাল সবকিছু জানার দরকার নাই, তোমার দরকার হচ্ছে কেবলমাত্র একটা রিডিং হ্যাবিট তৈরি করা। প্রতিদিন কিছু কিছু নতুন নতুন ওয়ার্ড শেখার চেষ্টা করবা, কারণ ওয়ার্ড হচ্ছে সবচেয়ে বড় স্ট্রেংথ। তোমার ওয়ার্ড জানা থাকলে রিডিং, লিসেনিং, হ্যাঁ, প্লাস স্পিকিং সবকিছুতেই হেল্প করবে। তুমি যদি ভালো ওয়ার্ড বলতে পারো, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, তাহলে এটা তোমার হেল্প করবে। এক্ষেত্রে আমি বলবো যে আমাদের গ্রুপে আমরা জিআরই ওয়ার্ড গুলো ইউজ করি, সো তোমরা ওই জিআরই ওয়ার্ড গুলো শিখতে পারো, এগুলো তোমাদের জন্য আইএলটিএস এর জন্য অনেক হেল্পফুল হবে। এরপর আমরা তোমার বিশেষ করে ওই লিসেনিং পাওয়ার বাড়ানোর জন্য, আমি এটা বলছি এজন্য যে আমি যখন প্রথম শুরু করি এই প্রিপারেশন, মনে করো 2013-14 দিক থেকে আমি মানে মানসিক ভাবে চিন্তা করছিলাম যে আমি এগুলো দিব, ভবিষ্যতে নিয়ে এগুলো কাজ করব। তা আমি দেখছি যে তখন আমি ইংলিশ সিনেমা, মুভি বা এরকম যেগুলা তোমার টিভি সিরিজ, এগুলো আমি সাবটাইটেল ছাড়া বুঝতেই পারতাম না, শুধু কাহিনী দেখতাম। মানে মারপিট হচ্ছে, একে ও করছে, সেই যেমনটা তামিল সিনেমা দেখে আর কি এখনো অনেকে। সো এখনো অনেকে বলছে, মানে আমি এখন আর দেখি না, যাই হোক। সো যাই হোক, যেটা বলছিলাম, এইটা তোমার এই সাবটাইটেল ছাড়া এটা দেখার অভ্যাস করতে হবে তোমাকে, মানে সাবটাইটেল ছাড়া বোঝার চেষ্টা করতে হবে। এবং আমি মনে করি আমি এখন বুঝি। এখন তোমরা যদি অনেকে বুঝে থাকো অনেক ভালো, যদি না বুঝে থাকো তাহলে এটা তোমার ট্রাই করতে হবে। কারণ তোমার শুনে শুনে যত যত যখন পিক করতে পারবা, তখন হচ্ছে যে তুমি লিসেনিং অংশতে ভালো করতে পারবে, আদারওয়াইজ পারবা না। এই লিসেনিংই অনেকের জন্য স্ট্রেংথ, অনেকের জন্য মানে কি বলে এটা, পচা শামুক। মানে লিসেনিং এ খারাপ করার রেকর্ড প্রচুর। কারণ ওই যে অনেকে হেডফোন দিয়ে করে, ওখানে দেখা গেলো যে বড় হেডফোন দেয়, অনেক জায়গায় অ্যারেঞ্জমেন্ট ঠিক থাকে না, এই জন্য বাইরের নয়েজ শোনা যায়, এই জন্য শব্দগুলো শুনতে পারে না। বা অনেকে ইংলিশ শব্দ, ওটা তো ওদের মতো নেটিভ স্পিকারের মতো বলবে, তোমার মতো আস্তে আস্তে ইংলিশ বলবে না, সেক্ষেত্রে অনেকে শুনে বুঝতে পারে না। এই জায়গাটাই অনেকে মার খেয়ে যায় সবচেয়ে বেশি। এই জন্য আমি সাজেস্ট করি যে শুধুমাত্র জিআরই আইএলটিএস এগুলো ইমপ্রুভ করার জন্যই স্পেশালি টিভি সিরিজ দেখা। কারণ মুভিতে অনেক সময় কনভারসেশন কম থাকে, শুধু অ্যাকশন টাইপের জিনিসগুলো বেশি থাকে, তো টিভি সিরিজগুলোতে অনেক কথাবার্তা থাকে। এবং আমার যে পার্সোনালি যদি বলো, আমি যে ব্রেকিং ব্যাড এর খুবই ভক্ত। আমি খুব মানে এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট, হোয়াট এভার, এমনি বলছি আর কি। তো যাই হোক, তাহলে এগুলা তুমি দেখতে পারো, সাথে সাথে বিবিসি, সিএনএন, আল জাজিরা, এদের ইংলিশ যেটা, আল জাজিরা ইংলিশ যেটা, এগুলোর নিউজ তুমি দেখতে পারো আর কি। ঠিক আছে, এটা তোমাকে ওই যে লিসেনিং পাওয়ারটা বিল্ড আপ করা সাহায্য করবে। এবং সাথে সাথে তুমি যদি কনসিয়াসলি তোমার লিসেনিং পাওয়ার বিল্ড আপ করো, অনেক ইংলিশ ওয়ার্ডও শুনতে পারো। ঠিক আছে, মজার কথা হলো বাংলাদেশের এই শামীম, কি জানো চৌধুরী শামীম না কি জানো, ওই যে ধারাভাষ্য, ও দেখি ভালো ইংলিশ ওয়ার্ড বলে মাঝে মাঝে, ওরা শিখছে বিভিন্ন কোর্স করে নিশ্চয়। না, আমি এগুলো আগে বুঝতাম না, শুনতাম না। এখন যত পড়তেছি আস্তে আস্তে দেখি যে ওরা এইসব হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ইউজ করে। যেমন আমি তোমাকে বলতে পারি যে রিসেন্টলি বাংলাদেশের সাথে একটা সিরিজে মনে হয় ওই যে ইয়ে মোহাম্মদ নাইম একটা ছক্কা মারছিল মিচেল স্টার্কের বলে, তো ওইখানে একটা ইংলিশ ইউজ করলো যে ইটস এ নন চ্যালেঞ্জ শট। তা আমি অবাক হলো, কিরে ভাই এই কথা বলতেছে। তো নন চ্যালেঞ্জ মানে হচ্ছে তোমার সে একদম ইয়ে ছিল,
মানে কোনো রকম টেনশন করে না, একদম খুব সাবলীল ভাবে শটটা খেলে দিয়েছে। মানে লাইক এটা হচ্ছে যে সে খুব স্বচ্ছন্দ, এত স্পিডের বলো তার কাছে কিছুই মনে হয়নি এরকম। তো এরাও কিন্তু বলে, কিন্তু এগুলোর জন্য তোমাকে শিখতে হবে, না শিখলে যে জিনিস তুমি জানোই না সেটা তোমার কানে হিট করবে না, এই জন্য ওয়ার্ড শেখার চেষ্টা করতে হবে আর কি। সো এই হলো মোটামুটি আমার আজকে বেসিক ক্লাস। আমি বলছি, এখন আমি তোমাকে একটু অ্যাডভান্স কি করতে চাচ্ছি আমি সেটা একটু বলি। সেটা হচ্ছে মোটামুটি আমাদের প্ল্যান, আমরা যে গ্রুপ করেছি হায়ার স্টাডি কেয়ার, আমরা এইচএসসি ইন শর্ট বলতে পারি। সো আমরা 4টা বেসিক ক্লাস নিব, ফ্রি ক্লাস 4টা, নেক্সট 4টা ফ্রাইডেতে। সো পরবর্তী ফ্রাইডেতে হবে ফ্রি ক্লাস অন লিসেনিং, তারপর হচ্ছে ফ্রি ক্লাস অন রিডিং, তারপর স্পিকিং, তারপর রাইটিং। সো এই 4টা ক্লাসে আমি এই 4টা অংশের আমি ডিটেলস বলার চেষ্টা করবো একদম, এই জন্য আমি আজকে এগুলো বলার চেষ্টাই করি নাই, যেহেতু আমি এগুলো নিয়ে ক্লাস নিতে আগ্রহী। তোমরা যদি আগ্রহী থাকো তাহলে এই ক্লাসগুলো জয়েন করতে পারো, ঠিক আছে। আমি এখানে 1-1.5 ঘন্টার করে ক্লাস নিব এবং সেগুলোতে আমি ওই অংশগুলো মোটামুটি একদম ইন ডিটেলস ক্লিয়ার করার চেষ্টা করব। এটা হলো ফ্রি ক্লাসের ব্যাপারে। তারপর আমরা একটা ক্লোজ গ্রুপ করব, এটা অবশ্য শুধুমাত্র তাদের জন্য, যারা আগ্রহী পরবর্তীতে আমার সাথে এগুলো কন্টিনিউ করার জন্য। যদি আগ্রহী থাকো তাহলে আমরা এই ফ্রি ক্লাসের পরে একটা স্প্যান দিব রেজিস্ট্রেশন করার জন্য, যদি আগ্রহী থাকো তোমরা জয়েন করবে আর কি যারা। তবে না থাকলেও আমি বলবো অ্যাটলিস্ট তুমি ফ্রি ক্লাসগুলো করতেই পারো, ঠিক আছে। এখানে কেউ তোমাকে কিছু বলতেছে না। সো ইউ ক্যান জয়েন দ্য ফ্রি ক্লাসেস। আমি আমাদের গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, তোমরা জয়েন করতে পারো। এই জন্য অবশ্যই তুমি আমাদের গ্রুপে কানেক্টেড থাকো। তাহলে আমি একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দেবো, এবং তুমি যদি জানতে চাও যে আমার ফিউচার প্ল্যান কি, তাহলে সেটাও আমি একটু বলতে পারি। সেটা আমি একটু ইনক্লুড করেছি এখানে, যে আমরা মোটামুটি প্রত্যেক মাসে 8টা করে ক্লাস নেওয়ার চেষ্টা করব, প্রত্যেক পার্ট থেকে 2টা করে ক্লাস। এবং আমরা একটা স্পিকিং এর জন্য একটা ক্লাব ফর্ম করার প্ল্যান আছে আমার, যেটাকে আমি বলতেছি এইচএসসি স্পিকিং ক্লাব আর স্টাডি কেয়ার স্পিকিং ক্লাব আর কি। তারপরে হচ্ছে যে আমি 4টা ক্লাসের পরে একটা করে এক্সাম নিব। তো সেক্ষেত্রে এক মাসে বলতে পারো 10টা ক্লাস, অর্থাৎ 8টা ক্লাস 2টা এক্সাম। এবং এইগুলো আমি অবশ্যই ফ্রি না, এইগুলা মানে অক্টোবর থেকে যে কোর্সটা শুরু হবে সেখানে তোমাকে আমাকে মান্থলি 200 টাকা পে করতে হবে যদি তুমি আগ্রহী থাকো। এবং আমি বলতে পারি যে এক্ষেত্রে তুমি 5 মাসের মধ্যে কমপ্লিট প্রিপারেশন নিতে পারবা বাই মি, যদি তুমি ইচ্ছা করো। এবং সেক্ষেত্রে তোমাকে আমাকে অনলি 1000 টাকা দেওয়া লাগবে, তাও একবারে না, 5 মাসে। তুমি অন্য যে কোনো জায়গায় করতে চাও 7000 8000 এরও বেশি লাগবে, এরকম আছে। এটা হচ্ছে আমার জন্য একটা, মানে বলতে পারো যে আমার একটা প্ল্যান, কারণ একদম ফ্রি করলে আমি মানসিকভাবে কোনো বুস্ট আপ পাই না, এই জন্য আমি একটা মিনিমাম প্রাইস ঠিক করেছি, এই আর কি। সো আই থিঙ্ক দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর টুডেজ ক্লাস অ্যাবাউট আইএলস, অল অ্যাবাউট আইএলস। তো আমি এখন কোশ্চেন নিব, যারা আগ্রহী যে কোনো ব্যাপারে কোশ্চেন করতে, প্লিজ রেজ ইউর হ্যান্ড অ্যান্ড আস্ক মি এনি কোশ্চেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করি। প্লিজ রেজ ইউর হ্যান্ড যদি কোনো কোশ্চেন থাকে, কারণ তুমি কোশ্চেন করলে এটা পরবর্তীতে, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, অন্যদের জন্য হেল্প হবে। তোমার মাথায় যদি যে কোনো কোশ্চেন থাকে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। আর কেউ কোশ্চেন না করলে তো আসলে এটা শেষ হয়ে যাবে এখন, তো সেক্ষেত্রে আর কারো কোনো কিছু জানার থাকবে না। ইয়েস, ইয়েস, বলো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। এটা আমার বোনের আইডি, ওর আইডি দিয়ে আমি অ্যাড আচ্ছা, করলাম। সমস্যা নাই, বলতে পারো। স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের চট্টগ্রামে আইএলটিএস এর সেন্টার গুলো কোথায় কোথায় আছে, আমার জানার মানে মধ্যে পরীক্ষা। ব্রিটিশ ব্রিটিশ কাউন্সিল, কি যেন বলে, রাজ্জাক টাওয়ার নাকি, এটা হচ্ছে আগ্রাবাদে। আর হচ্ছে তোমার হচ্ছে ইয়ে, কি যেন নাম, এটা ভুলেও গেলাম। জিসি তে একটা কোচিং সেন্টারে আইএলটিএস নেওয়া শুরু করেছিল, এখনকার অবস্থা মানে করোনার আগে শুরু করেছিল, এখনকার অবস্থা জানি না। এখন যদি কন্টিনিউ করে তাহলে এখানেও দিতে পারবা। তবে আমি প্রেফার করি অলওয়েজ, যেটা বললাম যে ব্রিটিশ কাউন্সিলে দেওয়ার ব্যাপারটা আর কি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আগ্রাবাদ। আচ্ছা, আরেকজন বলছে যে ভালো একটা কান্ট্রিতে যেতে হলে কত স্কোর লাগবে। আমি আসলে এটা আই এম কমপ্লিটলি মিসিং দিস ইনফরমেশন, সরি। এবং থ্যাংক ইউ এই প্রশ্ন করার জন্য। তো আমি এটা বলতে পারি খুব কনফার্ম, মানে কনফিডেন্টের সাথে, সেটা হলো এই যে ব্যান্ড স্কোর
মিনিমাম মিনিমাম আমি বলছি, হ্যাঁ মিনিমাম থেকে শুরু করি, আমি ম্যাক্সিমামের দিকে যাচ্ছি। সো স্পেশালি ইউএসএ, ইউকে, কানাডা বা ইউরোপের যে কোনো দেশ, সো মিনিমাম ব্যান্ড স্কোর মানে অ্যাপ্লাই করতে হলে সবগুলোতে অ্যাপ্লাই করতে কখনোই পারবে না, তবে কিছু কিছুতে অ্যাপ্লাই করতে পারবে। বলতে পারা যে 30% অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করা যায় উইথ এ স্কোর অফ 6, ব্যান্ড স্কোর 6। এবং সেক্ষেত্রে আমাদের যে চারটা পার্ট WRLS কোনোটাতেই 6 এর নিচে থাকা যাবে না। তার মানে কিন্তু তোমার 6 হওয়ার পরে অন্যটাতে 5.5 হয়েও 6 হতে পারে, কিন্তু সেটা হওয়া যাবে না। কোনোটাতে মিনিমাম 6 হতে হবে, এর বেশি কম হওয়া যাবে না। তাহলে প্রত্যেকটাতে ভালো করার চেষ্টা করবে, এটা হলো মিনিমাম। এরপর আসো অ্যাভারেজ মানে অধিকাংশ, সেটা হলো 6.5। সো 6.5 স্কোর থাকলে এবং কোনোটাতে যদি 6 এর নিচে না থাকে, তাহলে হচ্ছে আমি আমার ধারণা মতে প্রায় 75% অ্যাপ্লিকেশনে তুমি অ্যাটেন্ড করতে পারো, অধিকাংশ অ্যাপ্লিকেশনেই তুমি মানে তুমি যোগ্য হবা, বিবেচিত হবে। এরপরে হচ্ছে যদি 100% এর কথা বলতে চাই, তাহলে আমি বলবো 7। মানে 100% বলতে আমার কাছে এটাকে মনে হয় 95%। তুমি যদি ব্যান্ড স্কোর 7 হয় এবং কোনোটার মিনিমাম 6 না হয় বা 6.5 না হয়, তাহলে প্রায় 100% অ্যাপ্লিকেশন করা যায়। আর 7.5 হলে এমন আমি কোথাও দেখি না যে এর বেশি লাগে। ইভেন হার্ভার্ডেও যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, যেটা তুমি MIT হার্ভার্ডের কথা বলতেছো, একদম দুনিয়ার 1 নম্বর ইনস্টিটিউশন, ওখানেও 7.5 এর বেশি চায় না। তো সেক্ষেত্রে ব্যান্ড স্কোর 7.5 বলে এবং মিনিমাম স্কোর 6.5 বলে। মানে কোনো একটাতে 6.5 এর নিচে যাওয়া যাবে না, আর ব্যান্ড স্কোর 7.5 হলেই চলবে। এর বেশি যত বেশি হয় তত ভালো, ভালোর তো কোনো শেষ নাই। ঠিক আছে, ওকে, আমরা আরেকজন পাইছি জালাল উদ্দিন আকবর। জালাল, সরি, আমি আমি লোয়ার হ্যান্ড করে ফেলছি, আমি মিউট করতে, আরেকবার হাত তুলো প্লিজ। হ্যাঁ প্লিজ, তোমার কোশ্চেন বলো। জি স্যার, আমি যেটা জানতে চাচ্ছি ওই যে কম্পিউটারাইজ টেস্ট আর হচ্ছে অন পেপার টেস্টের ব্যাপারটা যদি আরেকটু আপনি প্রিসাইসলি বলেন। আর হচ্ছে কোনো অ্যাডভান্টেজেস বা ডিসঅ্যাডভান্টেজেস কম্পেয়ার টু কম্পিউটারাইজ টেস্ট অথবা অন পেপার টেস্ট, এটা আচ্ছা যদি আরেকটু ক্লিয়ার ঠিক করতেন। আছে, আমি বলি, আরেকবার বলি। সো প্রথম কথা হলো, প্রথম হলো যে অ্যাডভান্টেজের কথা বলি। তোমার যদি স্পিড ভালো থাকে, টাইপিং স্পিড, তাহলে তুমি কম্পিউটারে দেওয়া ভালো হবে আমার কাছে মনে হয়। আর সেক্ষেত্রে তুমি বলতে পারো যে স্যার আপনার কাছে স্পিডের, আমি যতটুকু দেখছি, যেহেতু সময়ের সাথে একটা সামঞ্জস্য ব্যাপার আছে এবং স্পিড লাগে কেবলমাত্র রিডিং এর, সরি রাইটিং এর জন্য, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে তোমার রাইটিং স্পিড যদি হয় 25 ওয়ার্ডস মিনিমাম, 25 ওয়ার্ডস পার মিনিট, ওয়ার্ড পার মিনিট। 1 মিনিটে যদি তুমি 25টা ওয়ার্ড সঠিকভাবে টাইপ করতে পারো, তাহলে তুমি কম্পিউটারাইজ টেস্ট অ্যাটেম্প করতে পারো। আদারওয়াইজ এটা অ্যাটেম্প করা ঠিক হবে না, না হলে তুমি সময়ের মধ্যে ভালো করে লিখতে পারবা না আর কি। এটা হলো প্রথম কথা। এরপরে কম্পিউটারাইজ টেস্টের সুবিধা বলি। এটা হলো মানে প্রথম কন্ডিশন যে তুমি কেন কম্পিউটারাইজ টেস্ট দিতে যাচ্ছ, তোমার এই 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 স্ট্রেংথটা থাকতে হবে। প্রথম কথা, টাইপিং স্পিড এটা থাকতে হবে। টাইপিং স্পিড যদি এটা না থাকে, তাহলে কম্পিউটারাইজ টেস্ট চিন্তা করার দরকার নাই, ঠিক আছে? তো যদি থাকে তাহলে তুমি দিতে পারো। তাহলে সেক্ষেত্রে সুবিধা কি, কম্পিউটারাইজ টেস্ট দিলে সুবিধা হচ্ছে এই যে তুমি রেজাল্টটা তাড়াতাড়ি পাবা, মানে 3 থেকে 5 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। অনেক সময় অনেকে হয় কি যে তোমার মানে কোনো অ্যাপ্লিকেশন ক্লোজ টাইমে দিতে চাই এক্সাম, সেক্ষেত্রে জাস্ট 1 সপ্তাহ আগে পরীক্ষা দিলে রেজাল্ট পেয়ে যাচ্ছ, কিন্তু তোমার পেপারে দিলে রেজাল্ট আসতে দেরি হবে, এরকম এটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে কম্পিউটারে তোমার ওই যে শুনতে শুনতেই হাতে টাইপ করা যায়, টিক দেওয়া যায় যদি আনসার দিতে হয়, যেগুলা মানে লিসেনিং রিডিং এর জন্য। তো এইগুলা আলাদাভাবে কলম ধরে মানে চিন্তা করার প্রয়োজন হয় না। অনেক সময় এটা করা যায় যে স্ক্রিনের দিকে তাকায় থেকে শুনতেছো, আনসার দিচ্ছ, স্ক্রল করতেছো, এটা করা যায়। এটা আর একটু কনভিনিয়েন্ট লাগে, আমার কাছে ইজি লাগে। তাহলে এগুলো হলো অ্যাডভান্টেজ। এখন পেপার টেস্টের অ্যাডভান্টেজের কথা বলি। পেপার টেস্টের অ্যাডভান্টেজ হচ্ছে তুমি খাতা কলমে লিখে অভ্যস্ত সারা জীবন, কম্পিউটারের সাথে তোমার তেমন সক্ষতা নাই, তাহলে তুমি পেপারে দিবা, কারণ তোমার ওখানে পেন্সিল দিয়ে লিখতে পারবা। হ্যাঁ পেন্সিল, আই রিপিট, হ্যাঁ পেন্সিল, কিন্তু কলম না। সো পেন্সিল দিয়ে লিখতে পারবা। সেক্ষেত্রে তোমার উচিত
এবং রোল টানা কাগজ, হ্যাঁ সাদা কাগজ না, রোল টানা কাগজ, এই দুটা জিনিস একটু ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে যারা এই মানে পেপার বেজে অংশগ্রহণ করতে চাও তাদের উচিত হবে এখন থেকে শুরু থেকে আর কি তোমার পেন্সিলে লেখার অভ্যাস করা, তারপর রোল টানা কাগজে লেখার অভ্যাস করা। আমার মনে আছে আমি ওই সময় যখন আইএলটিএস দিয়েছিলাম আমি প্রায় 2 মাস ধরে যা কিছু লিখতাম রোল টানা কাগজেই লিখতাম আর কি। সো তুমি সেটা ট্রাই করতে পারো। এক, তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে যে কম্পিউটারের হ্যাসেলটা তোমার নেওয়া লাগতেছে না, কম্পিউটারের সাথে তোমার কোনো সম্পর্কই নাই, শুধুমাত্র একটা হেডফোন থাকবে তোমার কানে, লিসেনিং এর সময় হেডফোনটা দেখে শুনে শুনে তুমি আনসার গুলো দিবা, এই আর কি। তো আর রিডিং এর জন্য তো তোমার হেডফোনের প্রয়োজন নেই, মানে শুধু ওই লিসেনিং ছাড়া আর কম্পিউটারাইজ কোনো যন্ত্রপাতির সাথে তোমার সম্পর্ক থাকবে না। রিডিং দিবা, পেপার পড়ে পড়ে ওখানে দিবা, স্পিকিং তো ফেস টু ফেস সবকিছু। তো এই হলো মানে কম্পারিজন, এবং এখানে রেজাল্ট আসবে তোমার 2 সপ্তাহ ম্যাক্সিমাম আর কি। তো আমি যেটা বললাম যে 10 থেকে 15 দিনের মধ্যে রেজাল্ট আসে, একটু রেজাল্টটা দেরিতে আসবে, এই আর কি, আর কিছু না। ঠিক আছে। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হলো এই যে তোমার হচ্ছে এই যে কম্পিউটারে যখন তোমার সরি পেপারে যখন তুমি রাইটিং করবা তখন তোমার দুইজন মানুষ আর কি তোমার রেজাল্ট এই খাতাটা চেক করবে এবং আলাদা আলাদা ভাবে স্কোর দিবে, তাদের দুইজনের স্কোরের অ্যাভারেজ করে একটা অ্যাভারেজ রেজাল্ট আসবে তোমার। আর কম্পিউটারে হলে একটা কম্পিউটার সফটওয়্যার দেখবে তোমার রেটিং অংশটা, একটা হচ্ছে মানুষ দেখবে, এবং কম্পিউটারের স্কোরটা সচরাচর মানুষের চাইতে বেশি হয়, এটা একটা অ্যাডভান্টেজ। যে কম্পিউটারে সচরাচর মানে যেভাবে ডিফল্ট করে থাকে, মানুষ তো অনেক সময় মানে বেশি কড়া করে দেখতে চায়, একটু মার্কস কম দিয়ে দেয় আর কি। তো সেক্ষেত্রে কম্পিউটারের রাইটিং স্কোরটা একটু ভালো হয়, এক্ষেত্রে আমি বলতে পারি। ঠিক আছে, এরপর রেজাউল বারী খান প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে ইউকেভিআই আইএলটিএস যেটা আছে সেটা আর নরমাল আইএলটিএস এই দুটার মধ্যে আর কি। তো ইউকেভিআই আইএলটিএস দিয়ে কি আমরা শুধু ইংল্যান্ডে বা এর বাইরে অ্যাপ্লাই করতে পারবো না, এটা কি কন্ডিশন বা এই দুটার মধ্যে ডিফারেন্স? আনফরচুনেটলি আমি আইএলটিএস বলতে কেবলমাত্র ব্রিটিশ কাউন্সিল এবং আইডিবি এই দুইটাই বুঝি, ইউকেভিআই আইএলটিএস এ আমি কিছুই বুঝি না সত্যি কথা। সো এই জিনিসটা আমার দেখতে হবে, তাহলে আমি এটা জানি না। তবে আমি মানে কোথাও শুনিও নাই যে মানে পড়াশোনার জন্য ইউকেভিআই আইএলটিএস এরকম বলে কোনো অপশন আছে, হয়তো ঘুরে ফিরে তোমার ব্রিটিশ কাউন্সিলে যাবে কিনা আমি জানি না। ওকে, আর কোনো কোশ্চেন? আমাদের স্যার হাত তুলেছিল দেখছিলাম, স্যার কিছু বলবেন? Assalamu alaikum, sir. Walaikum Thank you, sir, for nice steps. আমি হচ্ছে স্যার একটা ব্যাপারে একটু জিজ্ঞেস করি যে আমি অবশ্য যে প্রশ্নটা করতে চাইছিলাম সেটার আনসার পেয়ে গেছি, তারপরে যদি আপনি সম্পূরক কোনো আনসার দিতে চান তাহলে দিতে পারেন। আমি বলতে চাইছিলাম যে আমাদের ধরেন টাইপিং স্পিড গুড, মানে আমি আমার নিজের ক্ষেত্রে যদি বলি আমি একটু তাড়াতাড়ি টাইপ করতে পারি বলে মনে হয়। তো এখানে কি আসলে টাইপিং স্পিড বা অন্যান্য কিছু কাজ করে যখন আমি কম্পিউটারাইজ দিব? আমি কয়েকবার অবশ্য ট্রায়াল দিছি, কিন্তু আপনার কাছ থেকে একটু এক্সপার্ট অপিনিয়ন চাচ্ছি। না, আমি মনে করি টাইপিং স্পিড ভালো হলে কম্পিউটারে অ্যাটেম্প্ট করাই উচিত, এবং আমি মনে করি আমি পরবর্তীতে যেটা দিব ইনশাল্লাহ কম্পিউটারেই দিব। বুঝতে পারছেন স্যার? জি স্যার, বুঝতে পারছি। মানে এই ক্ষেত্রে কি অ্যাডভান্টেজ যে অ্যাডভান্টেজ গুলোতে এই যে তাইলে হচ্ছে রাইটিং স্কোরটা একটু ভালো হয়, এটা একটা অ্যাডভান্টেজ। তারপরে হচ্ছে আপনি ওই এডিট করার অপশনটা আপনার হাতে আছে, আপনি চেক করলে ইজিলি এডিট করতে পারছেন। রাইটিং এর জন্য আপনার পেপার ইউজ করলে মনে করেন ইরেজার ঘষাঘষি করতে হয়, এটা অনেক সময় ভেজাল হয়ে যায়, মানে মনে করেন যে পেজের মানে পুরুত্ব কমে যায়, অপর পেজের দিকে কিছুটা চলে যায়, দেখতে বৃষ্টি লাগে, এরকম অনেক ব্যাপার আছে যেটা আপনার টাইপিং এর জন্য নাই। তো মানে এই পার্থক্যটা কেবলমাত্র কিন্তু রাইটিং এর জন্য, এবং সেক্ষেত্রে আমি বলবো যে স্পিড ভালো হলে অবশ্যই কম্পিউটারে দেওয়া ভালো। আর এমনি লিসেনিং এর ক্ষেত্রে কি কোনো অ্যাডভান্টেজ আছে নাকি আরো? হ্যাঁ, এটা আরেকটা ব্যাপার, লিসেনিং এর ক্ষেত্রে আরেকটা অ্যাডভান্টেজ বলতে পারেন। মনে করেন যে যেহেতু আপনি ওই কম্পিউটারে পুরোপুরি 3টা অংশ দিচ্ছেন, যদিও লিসেনিং একদম শুরুতে হবে, তো সেক্ষেত্রে যদি মনে করেন যে আপনি পেপারে দেন তাহলে হয়তো ওরা আপনার অনেক সময় আপনি যদি হেডফোন প্রবলেম বলেন তো ওরা চেঞ্জ করে দেয়। আমার কিন্তু হেডফোনের প্রবলেম হয়েছিল শুরুতে, তো ওরা চেঞ্জ করে দেয়। কিন্তু ঘটনা হলো যে মানে এগুলো তো জাস্ট ওই একটা লাইন কি ভিয়া করে অনেকগুলো লাইন দেয়, মানে একটা অডিওকে ভিয়া করে অনেক জায়গায় লাইন দেয়, মানে পুরো কম্পিউটার সিস্টেম একটা থাকে,
মাথার উপর থেকে হেডফোন ঝুলতে থাকে, মনে করেন যে ওখানে 100 জন পরীক্ষা দিচ্ছে 100টা হেডফোন, কিন্তু সেইখানে যদি কম্পিউটারে দেন তাহলে একটা সিঙ্গেল হেডফোন, একটা কম্পিউটারের জন্য একটা সিঙ্গেল হেডফোন, তাহলে সেটার পারফরমেন্স একটু বেটার হয়, বুঝছেন স্যার? তখন কি ওই যে কম্পিউটারাইজ কি আমি আমার বাসা থেকে দিব নাকি ওইটা না না না, ওদের আইএলস সেন্টারে আইএলস হোম বলে কোনো ব্যাপার নাই এখন পর্যন্ত, জিআরই হোম আছে, আইএলস বাসা থেকে দেওয়া যায় না, আপনার সেন্টারে গিয়ে দিতে হবে, ব্রিটিশ কাউন্সিলে গিয়ে দিতে হবে। ও আচ্ছা, বুঝতে পারছি স্যার। তাইলে এটাও মনে হয় একটা অ্যাডভান্টেজ যে হচ্ছে ওই প্রচন্ড সাউন্ড থেকে আপনি আপনার একটা পিসি নিয়ে আপনি আলাদাভাবে মনে হয় হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, চেম্বার পাচ্ছেন। এটা একটা অ্যাডভান্টেজ, জি। আচ্ছা, বুঝতে পারছি। তাইলে স্যার হচ্ছে আর স্পিকিংটা তো এজ ইউজুয়াল যেভাবে নেয় ওইভাবেই নিবেন হ্যাঁ, সেটা আমি স্পিকিংটার কোনো পার্থক্য নাই, এটা আপনার ওইটাই, তবে এই কম্পিউটারাইজ দিলে স্পিকিংটা ওই দিন বিকালেই হয়ে যায়, মানে একদিনে মোটামুটি আপনার কাজ শেষ। আর ওই পেপারে দিলে যে আগে অথবা পরে 7 দিনের মধ্যে হয় আর কি, মানে 2 দিন আগে 3 দিন পরে এরকম মনে করতে পারেন ম্যাক্সিমাম। আচ্ছা স্যার, একটা খুবই মানে হয়তো অনেকের কাছে ফানি কোয়েশ্চেন হইতে পারে। আমি আগে ওই রেজিস্ট্রেশন ফিটা সম্পর্কে মানে aware ছিলাম। এখন কি বাড়ছে কমছে এরকম কিছু হ্যাঁ, হয়েছে না বাড়ছে আগেরটাই বাড়ছে আছে? বাড়ছে বাড়ছে। আমি নিজেও আগে আচ্ছা, যখন দিচ্ছি তখন 17,900 দিচ্ছি, এখন 18,500 বাড়ছে। মাশাআল্লাহ। করোনার সময়ও কি এরকম নির্যাতন? আচ্ছা স্যার। আচ্ছা, যাই হোক স্যার, জি এটা আর স্যার। কিছু করার নেই। থ্যাংক ইউ স্যার। জি স্যার। তবে এই ব্যাপারে আমি বলতে পারি যে মানে জিআরই তে ফি বাড়ে নাই, যেমন ছিল তেমনই আছে। স্যার, আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে শেষ করে দিব। আরেকজন, ওকে, আসিকুল ইসলাম, বলো আশিকুল ইসলাম। স্যার আসলে এমনি পড়ালেখা রিলেটেড কোনো কোশ্চেন না স্যার। স্যার যে সিএসসি এর আমার একটা ফ্রেন্ড আছে স্যার, ওর কাছে নাকি মেল যায় নাই আপনার, যে ক্লাসের ও আজকে আচ্ছা, তো ক্লাসে। এটা তুমি ওকে আলাদাভাবে দিয়ে দিতে পারতা লিঙ্কটা। যাই হোক, এটা নিয়ে এখন আর কি, এখন তো ক্লাস পরবর্তী ক্লাসের লিঙ্ক গুলো ওকে তুমি আলাদাভাবে দিতে পারো, অথবা আমাদের গ্রুপে কানেক্টেড থাকতে বলতে পারো। আমি তো গ্রুপেও পোস্ট দিতে বলেছিলাম একটু আগে, সো মনে করি যে ওখানে কানেক্টেড থাকলেও সে পেয়ে যেত বা পেয়ে যাবে ভবিষ্যতে। আচ্ছা, সাদমান ইয়াসির। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার জানতে চাচ্ছিলাম যে ইউএসএ এর জন্য কি আইএলটিএস এর পাশাপাশি গ্রি এক্সামও দেওয়া লাগবে? জিআরই অবশ্যই দেওয়া লাগবে, জিআরই বলতে পারো প্রথমে ইউএস এর জন্য চিন্তা করলে, আইএলটিএস তারপরে। আর যদি এখন অবশ্যই কিছু জায়গায় ওয়েভার দিয়েছে শুধুমাত্র করোনার জন্য কিছুদিন, হয়তো এই এই সেমিস্টার পরের সেমিস্টার এরকম, এরপরে আবার উঠাই দিবে, তবে জিআরই অবশ্যই লাগবে। আর আমি এখন পর্যন্ত যা বলি, যারা গেছে ওদের অধিকাংশেরই তোমার হচ্ছে আইএলটিএস এর পাশাপাশি জিআরই ছিল, শুধু আইএলটিএস দিয়ে যাওয়ার সংখ্যা কম, এক্সেপশনাল ভালো করলে হয়তো গেছে এখন পর্যন্ত, মানে এই লাস্ট 2টা সেমিস্টারে, এবং সামনে আরেকটা দিতে পারে ওয়েভার, তাছাড়া নাই। তবে তোমার জিআরই অবশ্যই দেওয়া লাগবে ইউএস এর জন্য। আর ইউএস এর ছাড়া যদি বলো তাহলে আইএলটিএস যথেষ্ট, আইএলটিএস বা টোফেল এটা দিলেও চলে। আরো আরো অনেক এক্সাম আছে, ডুলিঙ্গো নামে আরেকটা এক্সাম আছে, ওটা দিলেও হয়। এখন সবাই সবকিছু অ্যাকসেপ্ট করতে শুরু করছে, আগে ইউএসএ তে তোমার টোফেল বেশি অ্যাকসেপ্ট করতে, এখন সবাই সব জায়গায়, ইউরোপে টোফেল অ্যাকসেপ্ট করে, ইউএসএ তে আইএলটিএস অ্যাকসেপ্ট করে, ডুলিঙ্গো অ্যাকসেপ্ট করে, সবই করে, কোনো সমস্যা নাই। আর কিছু? তাহলে আমি, স্যার জিআরই এর জন্য কত স্কোর থাকা লাগবে? আমি আচ্ছা, শুনছিলাম এটার স্যার জন্য 300। আমাদের আলাদা ক্লাস আছে, তুমি ইউটিউবে ফলো করো, আমাদের প্রচুর অলরেডি 15-16টা ক্লাস নিয়ে ফেলেছি, তুমি দেখলে জানতে পারবা যে জিআরই সবকিছু ওখানে বলা যায়, মানে বেসিক ক্লাসের পরেও আমরা 15টা ক্লাস নিয়ে ফেলছি, আইএলটিএস তো মাত্র আজকে শুরু করলাম, সো জিআরই নিয়ে যা কিছু সব ওখান থেকে জানতে পারবে ইনশাআল্লাহ। ওকে, আর নতুন কোনো কোশ্চেন না থাকলে আমি এখনকার জন্য শেষ করে দিচ্ছি। তো আশা করি তোমাদের ভালো লাগছে। আমি সবাইকে আহ্বান জানাবো অ্যাটলিস্ট ফ্রি ক্লাসগুলো সবাই যেন করো, পরের গুলো পরের কথা, করলে করবা, না করলে নাই, আমার কোনো সমস্যা নাই, তবে ফ্রি ক্লাসগুলো করার চেষ্টা করবা। আমি মনে করি যে অ্যাটলিস্ট মানে ইউটিউবে বা গুগল ঘেটে যতটুকু তুমি জানতে পারো, আমি এক্সপিরিয়েন্স পারসন হিসাবে তোমাকে অ্যাটলিস্ট কিছু হলেও বেশি বলতে পারবো। ফ্রি ক্লাসগুলো করতে সবার জন্য আহ্বান জানাই আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।